নমস্কার বন্ধুরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকের এই ক্লাসে সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন। আজকে আমাদের আলোচনার বিষয় একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের যে অপেক্ষক বা ফাংশন বলে যে টপিকটা আছে সেই টপিকটি। তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটি সম্পূর্ণটা দেখো তাহলে আমার মনে হয় তোমাদের ক্লাসটি ভালো লাগবে এবং এই ক্লাসটি পরবর্তীতে তোমাদের অনেক হেল্প করবে। তো আর সময় নষ্ট না করে চলো আমরা ডিটেলসে ক্লাসটা দেখে নিই। অপেক্ষকের কনসেপ্ট জানার জন্য অপেক্ষক বা ফাংশন বা এটাকে ম্যাপিংও আমরা বলি। অপেক্ষক বা ফাংশনের কনসেপ্ট যদি সঠিকভাবে জানতে চাই আমাদের কিন্তু সম্বন্ধ বলে যে কনসেপ্টটা আছে সেটার ধারণা পরিষ্কার থাকা দরকার। যদি সম্বন্ধের ক্লাসটি কেউ না করে থাকো বা সম্বন্ধ সম্পর্কে সঠিক কনসেপ্ট না থাকে তাহলে পরে সম্বন্ধ বা রিলেশনের উপরে যে ক্লাসটি আছে সেই ক্লাসটি দেখে নিয়ে তারপরে এই ক্লাসে আসলে পরে আমার মনে হয় অনেক সুবিধা হবে। আচ্ছা, দেখে নিই অপেক্ষক বা ফাংশন। অপেক্ষক বা ফাংশনের কনসেপ্ট জানার জন্য যেটা বলছিলাম, সম্বন্ধর কনসেপ্ট কিন্তু থাকা একান্তই প্রয়োজন। আমরা একটা সেট নিয়ে ধীরে ধীরে এটাকে বোঝার চেষ্টা করি। এ যদি একটা সেট হয়, সাপোজ স্মল এ, স্মল বি, স্মল সি, স্মল ডি, এটা এ একটা সেট। আর বি আর অন্য একটা সেট নিচ্ছি, এটা হচ্ছে 1 2 3, এটা একটা সেট। এবার সম্বন্ধ সবসময় দুটো সেটের মধ্যে হয়, তাহলে আর যদি একটা সম্বন্ধ হয় সেটা একটা সেট থেকে অন্য একটা সেটে যাবে। আমরা সাপোজ ভাবছি যে আর সবসময় এ থেকে বিতে একটা যাচ্ছে, এরকম টাইপের একটা সম্বন্ধ আছে। যদি সেটা হয় তাহলে আমরা জানি অবশ্যই আর সাবসেট অফ এ ক্রস বি এটা হয়। এখানে এ ক্রস বি হচ্ছে এ সেট এবং বি সেটের কার্তেশীয় গুণ। হ্যাঁ, এবার আর সবসময় এ ক্রস বি এর একটা সাবসেট হবে। এবার আমরা এখানে কি করছি, এ ক্রস বি বের করে নিচ্ছি। আচ্ছা, এ ক্রস বির মধ্যে কটা এলিমেন্ট থাকবে? এখানে আছে 4টা, এখানে আছে 3টা, মোটের উপর তাহলে 3 4 12টা এলিমেন্ট থাকবে। সেই এলিমেন্টগুলো কেমন হবে? আমরা লিখে নিচ্ছি a, 1, a, 2, a, 3 হলো b, 1, b, 2, b, 3। এর পরবর্তীতে c, 1, c, 2, c, 3। সির জন্য হলো এবার ডির জন্য d, 1, d, 2 আর হলো d, 3। তাহলে এটা হচ্ছে এ ক্রস বি। এখান থেকে যে কোনো সাবসেট নিলে পরেই সেটা একটা কিন্তু সম্বন্ধ হবে। যেমন R1 বলে একটা সাবসেট নিচ্ছি, ভাবছি a, 1 এই একটা এলিমেন্টেরই একটা সেট, তাহলে এটা দেখ সম্বন্ধ হবে কারণ এটা সাবসেট হবে ক্রস বি। R2 বলে একটা নিচ্ছি, R2 সাপোজ এরকম ভাবছি a, 1 আর c, 3 এটা নিচ্ছি। এবার নিচ্ছি R3 নিচ্ছি a, 1, b, 1, c, 2 এটা নিলাম R3। আর R4 এটাও সাবসেট অফ এ ক্রস বি কারণ ওখান থেকে কিছু এলিমেন্ট এখানে নিয়েছি। R4 এটা অন্য একটা সম্বন্ধ, এটা নিচ্ছে এরকম a, 1, b, 2, c, 3। হ্যাঁ, তাহলে এগুলো R1 একটা সম্বন্ধ, সাবসেট অফ এ ক্রস বি। R2, R3, R4 প্রত্যেকেই কিন্তু সাবসেট অফ এ ক্রস বি। আমাদের এখানে আলোচনার বিষয় হচ্ছে অপেক্ষক বা ফাংশন। তো অপেক্ষক বা ফাংশন কিন্তু সম্বন্ধের মধ্যে থেকেই কেউ একজন হবে। অর্থাৎ এইখানে যে এ ক্রস বির যত রকম সাবসেট পাই সবাই তো একটা সম্বন্ধ, সেই সম্বন্ধের মধ্যেই কেউ হবে অপেক্ষক। তাহলে এবার সেই সম্বন্ধের মধ্যে কে অপেক্ষক হবে, অর্থাৎ অপেক্ষক হতে গেলে কি কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। এবার চলে আসি অপেক্ষকের ডেফিনিশন বা অপেক্ষকের একটা সম্বন্ধ কখন অপেক্ষক হবে সেই কনসেপ্ট।
একটা সম্বন্ধ তখনই অপেক্ষক হবে যদি সেই সম্বন্ধের যে সেট থেকে যাচ্ছে, যাকে আমরা ডোমেইন বলি, এই যেটা ডোমেইন সেট, যেখান থেকে সম্বন্ধটা তৈরি হয়েছে, এই সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্যই বি সেটে একটা যদি নির্দিষ্ট প্রতিবিম্ব পাই। হ্যাঁ, কথাটার অর্থ কি? যদি আমরা ছবির সাহায্যে এখানে বোঝার চেষ্টা করি, দেখো এটাকে এ নিলাম আর এটাকে সাপোজ বি নিলাম। এ সেটে কি আছে? এ বি সি ডি। বি সেটে আছে 1 2 3। অপেক্ষক কখন হবে? বলছি এই যে এ সেট, কারণ সম্বন্ধটা এ সেট থেকে বি সেটে গেছে, তাহলে এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্যই বি সেটের কোনো না কোনো প্রতিবিম্ব পেতে হবে, বা বলতে পারি এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের একটা নির্দিষ্ট এলিমেন্টের সঙ্গে যুক্ত থাকবে। হ্যাঁ, যেমন এরকম হতে পারে, এ গেল 1-এ, বি গেল 1-এ, এর জন্য 1 নির্দিষ্ট, বির জন্য 1 নির্দিষ্ট, সি গেল 2-তে, আর ডিও গেল 2-তে, এরকম। তাহলে এগুলোকে আমরা বলি প্রতিবিম্ব। হ্যাঁ, যেগুলো কানেক্টেড আছে। এটা কিন্তু কারো প্রতিবিম্ব হবে না, কারণ এটা কারোর সঙ্গে কানেক্টেড নেই। তাহলে এর জন্য একটা প্রতিবিম্ব পাচ্ছি নির্দিষ্ট 1, বির জন্য একটা নির্দিষ্ট প্রতিবিম্ব পাচ্ছি 1, সির জন্য পাচ্ছি একটা, ডির জন্য একটা পাচ্ছি। অর্থাৎ ডোমেইন সেট, অর্থাৎ যে সেট থেকে সম্বন্ধটা যাচ্ছে, সেই সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্যই একটা প্রতিবিম্ব পেতে হবে। যদি এরকম টাইপের কন্ডিশন কোনো সম্বন্ধ স্যাটিসফাই করে, তাহলে সেই সম্বন্ধকে আমরা অপেক্ষক বলতে পারবো। এইবার চলো দেখিনি R1 R2 R3 এবং R4 এদের মধ্যে কেউ কি ওই কন্ডিশন স্যাটিসফাই করছে? যদি করে সেটা সম্বন্ধ অপেক্ষক হবে, সেই সম্বন্ধটা। এবার আমরা সেটা দেখছি। এখানে দেখো R1 যেই ঘটনাটা আছে বা সম্বন্ধটা আছে, সেইখানে কি হবে? এ 1-এর সঙ্গে কানেক্টেড, বি কার সাথে কানেক্টেড, সি কার সাথে কানেক্টেড, সেটা এখান থেকে বোঝা যাচ্ছে না। অর্থাৎ শুধুমাত্র এর জন্য প্রতিবিম্ব আছে, এর প্রতিবিম্ব 1, কিন্তু বি সি ডি এগুলোর প্রতিবিম্ব নেই। অর্থাৎ এটা কিন্তু অপেক্ষক হবে না, কারণ এটা অপেক্ষকের জন্য যে কন্ডিশন স্যাটিসফাই করা দরকার সেটা করছে না। এরপর পরেরটা দেখি, অর্থাৎ R2 সেটা কি স্যাটিসফাই করছে? R2 থেকে বলতে পারি এ এর প্রতিবিম্ব 1, সি এর প্রতিবিম্ব 3। তাহলে এ এর প্রতিবিম্ব আছে, সি এর আছে, বি এর কোথায় আছে, ডি এর কোথায় আছে? নেই তো, তাহলে এটাও হবে না। R3 ক্ষেত্রে দেখি, R3 দেখো এর প্রতিবিম্ব 1, বির প্রতিবিম্ব 1, সির প্রতিবিম্ব 2। তাহলে এ এর আছে, বির আছে, সির আছে, ডির প্রতিবিম্ব নেই। তাহলে ডির প্রতিবিম্ব যদি না থাকে তাহলে পরে এটাও হবে না অপেক্ষক। সম্বন্ধ তো হবে কিন্তু অপেক্ষক হবে না। R4 এর প্রতিবিম্ব আছে, বির প্রতিবিম্ব আছে, সির প্রতিবিম্ব। তাহলে ডির প্রতিবিম্ব কোথায়? ডির প্রতিবিম্ব নেই, তাহলে পরে এটাও হবে না। তাহলে এবার আমরা নতুন করে একটা সম্বন্ধ যদি এরকমভাবে তৈরি করতাম যে এর প্রতিবিম্ব 1, বির প্রতিবিম্ব 2, সির প্রতিবিম্ব 1, ডির প্রতিবিম্ব সাপোজ 3, তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো এই সম্বন্ধের ক্ষেত্রে এ এর প্রতিবিম্ব 1, বির প্রতিবিম্ব 2, সির প্রতিবিম্ব 1, ডির প্রতিবিম্ব 3। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের জন্যই এই যেখান থেকে সম্বন্ধটা যাচ্ছে, অর্থাৎ ডোমেইন সেট যেটা আমরা বলি সাধারণত, এ বি সি ডি, এই এ বি সি ডির প্রত্যেকটারই একটা করে প্রতিবিম্ব আমরা পাচ্ছি। যদি এরকম টাইপের হয় তাহলে আমরা এটাকে অপেক্ষক বলতে পারবো, এই সম্বন্ধটাকে তাহলে অপেক্ষক বলতে পারবো। অর্থাৎ অপেক্ষক হতে গেলে তাকে কিন্তু সম্বন্ধ হতেই হবে। হ্যাঁ, কিন্তু সম্বন্ধ মানে যে অপেক্ষক হবে সেটা কিন্তু বলা যায় না। তাহলে এই সম্বন্ধটা কিন্তু একটা অপেক্ষক হবে, ঠিক আছে? এটাও তো একটা অপেক্ষক হবে, কিন্তু এটাকেও যদি আমরা অপেক্ষক যদি এটা হয় তাহলে এটা কি হবে লিখবো, দেখো আর তাহলে এই অপেক্ষকটা কেমন হবে? a, 1 এও 1-এ গেছে, বিও 1-এ গেছে,
C1 না C2 তে গেছে, আবার DO 2 তে গেছে, তাহলে এটাও কিন্তু একটা অপেক্ষক হবে। হ্যাঁ, সাধারণত অপেক্ষককে আমরা এফ দ্বারা প্রকাশ করে থাকি, এফ ফর ফাংশন, অপেক্ষক। হ্যাঁ, যদি এটা অপেক্ষক হয় তাহলে আমরা বলবো এফ একটা ফাংশন সাজ দ্যাট, এমন যে সেটা এ থেকে বিতে গেছে। এ থেকে বিতে গেছে, এরকম ভাবে আমরা প্রকাশ করে থাকি। তবে সবসময় যে এফ দ্বারা প্রকাশ করা হয় এরকম নয়, কখনো কখনো জি দ্বারা প্রকাশ করা হয়। জি একটা অপেক্ষক যেটা এ থেকে বিতে গেছে, কখনো এইচ, কখনো আর, এগুলো দ্বারা প্রকাশ করা হয়, এফ জি এইচ আর। সাধারণত এফ আর জি এই দুটোই বেশি ব্যবহার করা হয়। তাহলে এটা হচ্ছে অপেক্ষক। তবে অপেক্ষকের কন্ডিশন, এটা যেমন বললাম যে প্রত্যেকটা এলিমেন্টের জন্যই কিন্তু একটা করে প্রতিবিম্ব পেতে হবে। এখানে একটু সাবধানে অবলম্বন করতে হয়। অনেক সময় অপেক্ষক প্রত্যেকটা এলিমেন্টের জন্য ওইবার প্রতিবিম্ব পেলেও একটা ঘটনা আছে, সেই ঘটনার ক্ষেত্রে অপেক্ষক হয় না। কেমন ঘটনা? একটা ছবি এঁকে দেখায়, এটা একটা সেট, এটা একটা সেট। সাপোজ এখানে আছে 1 2 3 4, হ্যাঁ 1 2 3 4, এখানে আছে পি কিউ আর এবং এস, ঠিক আছে। এবার এরকম টাইপের হচ্ছে 1 এর প্রতিবিম্ব পি, 1 এর প্রতিবিম্ব কিউ, 2 এর সঙ্গে আর, 3 এর সাথেও আর 4 এর সাথে এস। সাপোজ এরকম টাইপের একটা সম্বন্ধ আমরা পেলাম। তাহলে এই টাইপের সম্বন্ধ কি অপেক্ষক বলা যাবে? এখানে দেখো প্রত্যেকটা এলিমেন্টই কিন্তু কোনো না কোনোভাবে ওইখানকার এলিমেন্টের সাথে কানেক্টেড, কিন্তু তা সত্ত্বেও এই ঘটনা কিন্তু অপেক্ষক বলা যাবে না। কেন? কারণ আমরা বলেছিলাম এই ক্ষেত্রে যে এ বি সি ডি প্রত্যেকটা এলিমেন্টেরই একটি নির্দিষ্ট প্রতিবিম্ব থাকবে, অর্থাৎ এগুলোকে বলছি আমরা প্রতিবিম্বের সেট। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের একটি নির্দিষ্ট প্রতিবিম্ব থাকবে। তাহলে দেখো 1 এর কি একটা নির্দিষ্ট প্রতিবিম্ব পাচ্ছি, একই সাথে 1 এর দুটো প্রতিবিম্ব পাচ্ছি না? হ্যাঁ, তাহলে এই ঘটনা কিন্তু যদি চলে আসে সেটা কিন্তু অপেক্ষক বলা যাবে না। তাহলে প্রত্যেকটা এলিমেন্টেরই প্রতিবিম্ব থাকতে হবে এবং একই এলিমেন্টের একাধিক প্রতিবিম্ব থাকা যাবে না। এই দুই রকম সিচুয়েশন চেক করলে পরেই আমরা কোনটা ফাংশনটা আছে, কোন সম্বন্ধটা ফাংশন হবে আর কোন সম্বন্ধটা ফাংশন হবে না, এটা খুবই পরিষ্কারভাবে বুঝতে পেরে যাব। এবার ফাংশনকে লেখার পদ্ধতি, আরও কিছু ইনফরমেশন আছে, সেটা জানার জন্য আমরা নতুন আরেকটা ফাংশন ধরে নিচ্ছি। তাহলে দেখো ফাংশনটাকে আরও ভালোভাবে বোঝার জন্য আমরা একটা ফাংশন ধরে নিচ্ছি। ফাংশন হওয়ার জন্য আমরা জানি সেট তো লাগেই, দুটো সেট। তাহলে একটা সেট নিচ্ছি 1 2 3 4, এটা একটা সেট। আর বি আর একটা সেট নিচ্ছি যেটাতে আছে 2 4 6 8 10 12, এরকম টাইপের নিচ্ছি। আর এফ একটা ফাংশন যেটা এ থেকে বিতে গেছে। হ্যাঁ, কেমনভাবে গেছে তার জন্য একটা ছবির সাহায্য নিচ্ছি। কার সঙ্গে কার কানেকশান থাকবে এটা আঁকার জন্য ছবির সাহায্য নিচ্ছি। এটা এ সেট, এটা বি সেট। এ সেটে আছে 1 2 3 4, বি সেটে আছে কে 2 4 6 8 10। আমরা ধরে নিচ্ছি যে এখান থেকে এইখানে যে ফাংশনটা গেছে সেটা এমনভাবে গেছে যাতে করে 1 এর সঙ্গে 2 এর কানেকশান, 2 এর সাথে 4 এর কানেকশান, 3 এর সাথে 6 এর কানেকশান এবং 4 এর সাথে 8 এর কানেকশান আছে এরকমভাবে। বা বলতে পারি 1 এর প্রতিবিম্ব হচ্ছে 2। এই ঘটনাকে আমরা এরকমভাবে লিখি এফ অফ 1 ইকুয়াল টু 2। এটার কথা অর্থই হচ্ছে 1 এর প্রতিবিম্ব 2। কোন নিয়মের অধীনে? এফ যে নিয়ম, অর্থাৎ এটার সাথে ওটা কানেক্টেড থাকবে, একটা নিয়মের মাধ্যমে যুক্ত থাকবে। কি নিয়ম সেটা আমরা ধীরে ধীরে দেখার চেষ্টা করব।
আচ্ছা, তাহলে দেখো এফ অপেক্ষকটাকে যদি আমরা লিখি এখানে, বা এফ তো একটা সম্বন্ধ, হ্যাঁ, সেই সম্বন্ধকে যদি লিখি তাহলে কিভাবে লিখতে পারবো? আমরা দেখছি এটা তাহলে 1,2 এটা হবে, 2,4 হবে, 3,6 হবে, আর 4,8 হবে, এটা, তাই না? এবার এটা তো একটা সেট, এটাকে আমরা ছক বন্দীকরণ পদ্ধতিতে লিখেছি, অর্থাৎ ছক বন্দীকরণ পদ্ধতিতে লিখেছি, তাহলে এটাকে আমরা প্রপার্টি বেসড মেথড বা ধর্মভিত্তিক পদ্ধতিতে লিখতে পারবো। তাহলে ধর্মভিত্তিক পদ্ধতিতে যদি লিখি তাহলে করতে হবে এরকম, যে এটা মানে হচ্ছে এক্স কমা ওয়াই, সাজ দ্যাট এক্স কমা ওয়াই হবে, হ্যাঁ, অর্থাৎ এই বিন্দুগুলো এক্স কমা ওয়াই। আর আমরা জানি এক্স সবসময় এ থেকে আসে এবং ওয়াই বি থেকে আসে, তাই না? এখানে একটা ভালো করে লক্ষ্য করো, এই প্রত্যেকটা এলিমেন্টের প্রপার্টিগুলো যদি লক্ষ্য করি, দেখো এখানে যা আছে তার ডবল, এখানে যা আছে এখানে তার ডবল, এখানে যার ডবল এখানকার ডবল এখানে। তার মানে এটা তো এক্স এর মান, এটা ওয়াই এর মান, ওয়াই এর মান কেমন হচ্ছে? এক্স এর ডবল হচ্ছে, সাজ দ্যাট ওয়াই ইকুয়াল টু 2x। এটা প্রপার্টি বলে দিলাম যে ওয়াই ভ্যালুটা কেমন? এক্স এর দ্বিগুণ, আর এক্স বিলংস টু এ। ব্যাস, এই প্রপার্টিটা যদি বলে দিই তাহলে দেখো এই এলিমেন্টগুলো আসবে। এক্স এর ভ্যালু, এক্স বিলংস টু এ বলেছে, তাহলে এক্স এর ভ্যালু তাহলে 1 হতে পারে, এক্স এর ভ্যালু 1 নিলে তাহলে ওয়াই এর ভ্যালু হয়ে যাবে 2, 1,2 আসবে। 1 এর জায়গায় যদি 2 হয় এক্স এর ভ্যালু, তাহলে 2 হলে তখন 4 আসবে এই ফর্মুলা অনুযায়ী। তো এই জিনিসটাকে আমরা এরকমভাবেও লিখতে পারি, ঠিক আছে? এবার এই ছবিতে আমরা আসি, এ থেকে বিতে একটা অপেক্ষক যাচ্ছে, এ সেট থেকে বি সেটে। তাহলে সাধারণত এইখানে যেটা আছে সেই এলিমেন্টগুলোকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি, হ্যাঁ, আর এই পারে যে এলিমেন্টগুলো আছে বিতে, যেখানে যাচ্ছি আমরা, সেখানকার এলিমেন্টগুলোকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করি, হ্যাঁ। আবার এ থেকে বি সেটে একটা অপেক্ষক বা নিয়ম বা সম্বন্ধ আছে, সেই সম্বন্ধের যদি প্রতিবিম্ব আমরা খুঁজে পেতে চাই, এফ অফ 1 ইকুয়াল টু 2, এটা বলি এফ অফ 1 2 মানে 1 এর প্রতিবিম্ব 2, এফ অফ 2 ইকুয়াল টু 4 মানে 2 এর প্রতিবিম্ব 4, এরকমভাবে আমরা লিখতে পারি এফ অফ 2 হচ্ছে 4, এরকমভাবে 2 এর জন্য 3 এর জন্য এফ অফ 4 হচ্ছে 8, হ্যাঁ। তাহলে এই এলিমেন্টগুলোকে অ্যাকচুয়ালি ওয়াই, তো এটা যদি ওয়াই হয় তাহলে এটাও ওয়াই, তাহলে 1 2 3 4 এগুলো কিসের? এগুলো তো অ্যাকচুয়ালি এক্স, তার মানে এফ অফ এক্স, এক্স এর ভ্যালু তো 1 2 3 4 এরকম করে আসছিল, তাহলে এর সবগুলোর বদলে ইন জেনারেল আমরা কি লিখতে পারি? এফ অফ এক্স। আর এগুলো কি 2 4, তারপরে কত 3 জন্য 6 আসবে, এটা 8 আসবে, এগুলো কি ওয়াই, তাহলে ইন জেনারেল আমরা লিখতে পারি ওয়াই, দুজন সেম, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। এরকম টাইপেরও আমরা এই অপেক্ষকটাকে বলতে পারি, এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই বা ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এরকমভাবেও এদের মধ্যে যে নিয়ম সেটা বলতে পারি। তাহলে এফ অফ এক্স মানে তো ওয়াই। এবার দেখো এই অপেক্ষকটাকে আমরা তো এই নিয়মে লিখলাম, আবার অপেক্ষকটাকে যদি আমরা এফ অফ এক্স আকারে লিখি, আর এরকম পদ্ধতিতে লিখব না, শুধু প্রপার্টিটা বলে দেব। তো এফ অফ এক্স কি? ওয়াই, ওয়াই মানে কি এটার ক্ষেত্রে 2x, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু 2x, এক্স বিলংস টু এ, এরকম টাইপের যদি বলে দিই তাহলেও কিন্তু সেটা এই সম্বন্ধ বা এই অপেক্ষকটাকেই প্রকাশ করবে। কি বলেছে দেখো, এফ অফ এক্স, এফ অফ এক্স মানে আমরা কি এই যে বি সেটে যে এলিমেন্টগুলো আছে সেগুলো বলছি, সেগুলো কেমন হবে বলেছে, এই সেটে এ সেটে যে এলিমেন্ট থাকবে তার দ্বিগুণ হবে, 2x হবে। এক্স কোথা থেকে আসবে? এ সেট থেকে আসবে, এ সেট তো বলে দেওয়া আছে। তাহলে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট 1 এর জন্য প্রতিবিম্ব পাচ্ছি, 2 এর প্রতিবিম্ব পাচ্ছি, 3 প্রতিবিম্ব পাচ্ছি এবং 4 এর প্রতিবিম্ব কিন্তু আমরা পাচ্ছি। তাহলে এইখানে কিন্তু একটা অপেক্ষকে কি ভাবে লেখা যায় সেটা আমি দেখালাম। ছক বন্দীকরণ পদ্ধতি লিখতে পারি, প্রপার্টি বেসড মেথডে লিখতে পারি, বা অপেক্ষককে সরাসরি লিখতে পারি, হ্যাঁ। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু 2x, আমরা বলবো যেটা হচ্ছে অপেক্ষক এফ, এফ হচ্ছে অপেক্ষক, কোথা থেকে কোথায় গেছে? এ থেকে বিতে গেছে, হ্যাঁ। ডিফাইন্ড বাই মানে এফ এ টু বি ডিফাইন্ড বাই, অর্থাৎ কীভাবে সংজ্ঞা দেওয়া আছে?
যে এফ অফ এক্স ইকুয়াল টু 2x, এখানে x বিলংস টু এ। তাহলে আমরা এই এফ অপেক্ষকটাকে এরকমভাবেও লিখতে পারি, তাহলে সব রকমভাবেই লেখা যায়। আচ্ছা, এইখানে এ সেট যেটা আছে, যেখান থেকে এফ অপেক্ষকটা যাচ্ছে বা এফ ফাংশনটা যাচ্ছে, তাকে আমরা বলি ডোমেইন বা ক্ষেত্র আমরা বলি, ডোমেইন বা ক্ষেত্র। আর বি সেট যেটা আছে যেখানে যাচ্ছে সেটাকে আমরা কোডোমেইন বলবো বা উপক্ষেত্র, কোডোমেইন বা উপক্ষেত্র এটা আমরা বলবো। তাহলে যেখান থেকে যাচ্ছে তাকে বলবো ডোমেইন, এবং যেখানে যাচ্ছে তাকে বলবো আমরা কোডোমেইন। তাহলে যদি ক্ষেত্র বের করতে বলে, তাহলে এ সেটের প্রত্যেকটা এলিমেন্টই ক্ষেত্রের মধ্যে চলে আসবে, কারণ প্রত্যেকটার ক্ষেত্রেই একটা প্রতিবিম্ব থাকতে হবে। কিন্তু বি সেটে সবগুলো মিলে কিন্তু কোডোমেইন, 2 4 6 8 10, এটা হচ্ছে কোডোমেইন। কিন্তু 10 কি কারো প্রতিবিম্ব হয়েছে? 10 কিন্তু কারো প্রতিবিম্ব হয়নি। সেই জন্য যদি প্রতিবিম্বের সেট বের করতে বলে, ইমেজ সেট, প্রতিবিম্বের সেট যদি আমাদের বলে, তাহলে কিন্তু এখানে শুধুমাত্র 2 4 6 আর 8 এরা চারজনই আসবে, 10 কিন্তু এখানে জায়গা পাবে না। প্রতিবিম্বের সেটকে আমরা ইমেজও বলি, সংক্ষেপ IM দ্বারা লিখি। ইমেজ সেট মানে প্রতিবিম্বের সেট, বা বিস্তারও বলি আমরা অনেক সময়, বা রেঞ্জ বলি। হ্যাঁ, তাহলে এগুলো কিন্তু আমরা প্রতিবিম্বের সেটকে বলি। তাহলে এইখানে যে অপেক্ষকটা দেওয়া আছে, সেই অপেক্ষকটার যে ছবি হিসেবে আমরা পাচ্ছি যে এর তাহলে ডোমেইন বা ক্ষেত্রের মধ্যে 1 2 3 4 এ পড়বে। কোডোমেইন হচ্ছে 2 4 6 8 10, সবাই কোডোমেইনের মধ্যে পড়বে। কিন্তু এর যদি প্রতিবিম্ব দেখি, তাহলে দেখতে হবে কারা কারা কানেক্টেড আছে। 2 4 6 8 এরা চারজন কানেক্টেড আছে, সেই জন্য প্রতিবিম্বের সেট বা ইমেজ সেট বা বিস্তারকে আমরা বলবো 2 4 6 এবং 8। এখানে ডোমেইনের যে এলিমেন্টগুলো আছে, সেই এলিমেন্টগুলো অর্থাৎ 1 2 3 4 এর জন্যই এই নিয়মটা কিন্তু সিদ্ধ হয়, বা এই অপেক্ষকের অস্তিত্ব আছে। সেই জন্য যদি বলে এফ অপেক্ষকের সংজ্ঞার অঞ্চল মানে বা সংজ্ঞার ক্ষেত্র যদি বলে, তাহলে আমরা ভাববো যে এক্স এর কোন কোন মানের জন্য অপেক্ষকটা সংজ্ঞাত। হয়তো একটা অপেক্ষক দেওয়া থাকলো, বললো এখানে এক্স এর সংজ্ঞার ক্ষেত্র তুমি বের করো। সংজ্ঞার ক্ষেত্র যদি বলে, তাহলে আমরা বলবো যে এক্স এর যে যে মানের জন্য ওই এফ নিয়মটা মেনে চলছে। যদি আমাদের এই অপেক্ষক থেকে ডোমেইন বা ক্ষেত্র বের করতে বলে, তাহলে আমরা এটা বুঝবো 1 2 3 4। তাছাড়াও একটা অপেক্ষক দিয়ে যদি বলে যে এর সংজ্ঞার ক্ষেত্র বা সংজ্ঞার অঞ্চল কোনটা, তাহলে বুঝতে হবে এক্স এর মান কি কি হতে পারে। সমস্ত রকম এক্স এর মানের যে কালেকশন বা সেই কালেকশনের যে সেট, সেই সেটকেই বলবো এই এফ অপেক্ষকের সংজ্ঞার ক্ষেত্র বা সংজ্ঞার অঞ্চল। হ্যাঁ, আর এগুলো তো আমরা বললামই, এগুলো তো প্রতিবিম্ব বলে। এগুলো যদি প্রতিবিম্ব হয়, তাহলে উল্টো ঘটনা, অর্থাৎ এক্সকে আবার আমরা কিন্তু প্রাকবিম্ব বলি। সেই জন্য ডোমেইনের সেট বা এখানে আমরা প্রাকবিম্ব বলবো। হ্যাঁ, প্রাকবিম্ব। আর এটাকে আমরা বলি যেটা 2 4 6 8, যেটা আমরা প্রতিবিম্ব কিন্তু বলবো। অর্থাৎ আগেরগুলোকে এক্স এর ভ্যালুকে বলবো প্রাকবিম্ব, ওয়াই এর ভ্যালুগুলোকে আমরা বলবো প্রতিবিম্ব। এবার আরো কয়েকটা এক্সাম্পল নিয়ে, কয়েকটা ফাংশন নিয়ে সেইগুলোকে জানার চেষ্টা করি। এবার আমরা কয়েকটা সম্বন্ধ নিয়ে সেগুলো অপেক্ষক হবে কি না সেটা চেক করব, তাহলে পরে অপেক্ষকের কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, মনে করো এই একটা সেট নিচ্ছি, এই একটা সেট সাপোজ -1 0 1 2। হ্যাঁ, বি আর একটা সেট এরকম ব্র্যাকেট নিচ্ছি 2 1 2 3 4 এরকম নিলাম 1 2 3 4।
এ হচ্ছে -1 0 1 2, বি হচ্ছে 1 2 3 4 এবং এফ একটা অপেক্ষক যেটা এ থেকে বিতে গেছে, ডিফাইন বাই, অর্থাৎ অপেক্ষকটা কীভাবে সংজ্ঞা দেওয়া আছে বলছে এফ অফ এক্স ইকুয়াল টু সাপোজ এক্স স্কোয়ার প্লাস 1, এখানে এক্স বিলংস টু এ সেট, এরকমভাবে অপেক্ষকটাকে ডিফাইন করে দিল। তাহলে এটা যদি বলে দেওয়া থাকে তাহলে এই অপেক্ষক, এই নিয়মটা কি, কোন কোন এলিমেন্টকে কন্টেন করে সেটা আমাদের বের করতে হবে। তাহলে পরেই বুঝতে পেরে যাব এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 এটা কি অপেক্ষক হবে। এটা তো একটা সম্বন্ধ, এ থেকে বিতে গেছে, সম্বন্ধটা এরকমভাবে সংজ্ঞায়িত করা আছে। সেই জন্য আমরা কি করছি, তাহলে এটাকে বের করে দেখার চেষ্টা করছি যে এফ মানে অ্যাকচুয়ালি তাহলে কী কী হবে। আমরা যেটা সম্বন্ধ তাহলে থাকবে পেয়ার ওয়াইজ থাকবে। হ্যাঁ, তাহলে এক্সের ভ্যালু যদি এক্স কার মধ্যে এর মধ্যে থাকবে, এক্সের ভ্যালু যদি -1 নিই তাহলে কি হবে -1 স্কোয়ার প্লাস 1, এক্সের ভ্যালু যদি -1 হয় তাহলে কত হবে -1 তার স্কোয়ার প্লাস 1, তাহলে 1 প্লাস 1 তাহলে হলো 2। তাহলে -1-এর সঙ্গে কার কানেকশান আছে, 2-র কানেকশান আছে। -1-এর পরে যদি 0 নিই, এক্সের ভ্যালু যদি 0 বসাই তাহলে 0 স্কোয়ার প্লাস 1, তাহলে বলে এখানে 1, তাহলে 0-র সাথে 1-এর সম্বন্ধ আছে। এবার দেখছি যদি 1 হয়, এক্সের ভ্যালু যদি 1 হয়, 1 স্কোয়ার প্লাস 1 তার মানে 2, অর্থাৎ 1-এর সাথে 2 সম্বন্ধ আছে। এবার দেখি এক্সের ভ্যালু যদি 2 হয় তাহলে 2 স্কোয়ার প্লাস 1 মানে 5, অর্থাৎ 2-র সাথে 5-এর সম্বন্ধ আছে, 2 গেছে 5-এ। ঠিক আছে, কিন্তু এখানে তো একটা এলোমেলো হয়ে গেল। কি এলোমেলো দেখো, এফ যে সম্বন্ধটা সেটা এ সেট থেকে বি সেটে গেছে। হ্যাঁ, অর্থাৎ -1 0 1 2 এ প্রত্যেকেরই প্রতিবিম্ব থাকতে হবে। প্রত্যেকের জন্য প্রতিবিম্ব কোথায় থাকবে, বি সেটে থাকবে। কিন্তু বি সেটে কি 5 এলিমেন্টটা আছে, এই এলিমেন্টটা আছে বি সেটে, 5 তো বি সেটে দেখা যাচ্ছে না। তাহলে এফ অফ 2 যে 5 হচ্ছে, এফ অফ 2 মানে 2 এর প্রতিবিম্ব যে 5 হচ্ছে, তাহলে এটা কি হতে পারবে 2 এর প্রতিবিম্ব 5, কিন্তু 5 ডাজ নট বিলংস টু ক্যাপিটাল বি। তাহলে পরে আমরা বলবো যে 2 এর কোনো প্রতিবিম্ব পাওয়া যাচ্ছে না। সেই কারণে প্রত্যেকটা এলিমেন্টেরই যে একটা নির্দিষ্ট প্রতিবিম্ব থাকতে হবে সেই কন্ডিশন স্যাটিসফাই করছে না। তখন আমরা বলবো যে হ্যাঁ, এটা প্রতিবিম্ব হচ্ছে ফাংশন হবে না, বা অপেক্ষক হবে না, বা ম্যাপিং হবে না এটা। তাহলে কিন্তু এই সম্বন্ধটাকে আমরা ম্যাপিং বা অপেক্ষক বা ফাংশন এটা কিন্তু বলতে পারবো না। আচ্ছা, এবার আর একটা এক্সাম্পল নিয়ে দেখি। আর একটা এক্সাম্পল দেখো, এর মধ্যে নিচ্ছি 2 3 4 5, বি এর মধ্যে নিচ্ছি, বি এর মধ্যে কি নিই, বি এর মধ্যে নিচ্ছি সাপোজ 4 9 16 25 36 এটা নিলাম। আর আমরা বললাম এফ একটা ফাংশন বা এফ একটা নিয়ম বা সম্বন্ধ যেটা এ থেকে বিতে গেছে, ডিফাইন্ড বাই বা এমনভাবে সংজ্ঞায়িত যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্সের স্কোয়ার, এক্স বিলংস টু ক্যাপিটাল এ। তাহলে পরে এবার যদি আমরা এই এফকে খুঁজে পাওয়ার চেষ্টা করি, দেখবো এর ভিতরে কী কী আছে, প্রত্যেকটা এলিমেন্টের জন্য প্রতিবিম্ব পাচ্ছ কিনা ওই সেটা দেখি। তাহলে এক্স এর ভ্যালু কত, এক্স বিলংস টু এ, তাহলে এক্স এর ভ্যালু 2 3 4 5 হতে পারে। তাহলে এক্স এর ভ্যালু যদি আমরা 2 নিই তাহলে এটা তো ওয়াই ভ্যালু, 2 স্কোয়ার মানে 4, তাহলে 2 এর সঙ্গে 4-এর কানেকশান আছে। যদি 3 নিই তাহলে 3 স্কোয়ার হবে 9, 4 নিই 4 স্কোয়ার হবে 16, 5 নিই 5 স্কোয়ার হবে 25। হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা করে প্রতিবিম্ব পাচ্ছি। তাহলে প্রতিবিম্ব যদি পেয়ে যাই তাহলে আমাদের যে অপেক্ষক হওয়ার যে শর্ত সেই শর্ত স্যাটিসফাই করছে,
তখন তাহলে আমরা এফ যে নিয়ম এটাকে অপেক্ষক বলতে পারবো। এর ডোমেইন যদি বের করতে বলে, ডোমেইন বা ক্ষেত্র বা প্রাকবিম্ব যদি বের করতে বলে, তাহলে কি হবে 2 3 4 5, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে। যদি আমাদের প্রতিবিম্ব বের করতে বলে, তাহলে যদি প্রতিবিম্ব বের করতে বলে, প্রতিবিম্ব যদি বের করতে বলে, প্রতিবিম্বের সেট, ইমেজ সেট যদি বের করতে বলে, তাহলে পরেরগুলো হবে 4 9 6 16 25, তাহলে 4 9 16 25। হ্যাঁ, তাহলে এরকমভাবে একটা অপেক্ষক, একটা সম্বন্ধ অপেক্ষক হবে কিনা সেটা আমরা চেক করতে পারি। যদি অপেক্ষক হয়ে যায় তাহলে তার ক্ষেত্র, তাহলে তার প্রতিবিম্ব, সেগুলো আমরা বের করতে পারি। হ্যাঁ, তো এখানে কিন্তু একটা অপেক্ষক দেওয়া থাকলে তার যে সংজ্ঞার ক্ষেত্র এবং প্রতিবিম্বের সেট এটা কিন্তু বিভিন্নভাবে পরীক্ষায় আসে। হ্যাঁ, দু একটা আমরা করে দেখার চেষ্টা করছি। যেমন একটা অপেক্ষক নিয়ে এরকম, সাপোজ এরকম ভাবলো যে এফ অফ এক্স একটা অপেক্ষক দেওয়া আছে। হ্যাঁ, বলা আছে এরকম যে এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স প্লাস 1, এরকম বলা আছে। তাহলে এইবার বললো এই যে অপেক্ষকটা দেওয়া আছে এখানে কিন্তু ডোমেইন কোডোমেইন কোথা থেকে কোথায় যায় সেগুলো দেওয়া নেই। হ্যাঁ, তাহলে সেগুলো আমাদের বের করতে বলবে। বললো যে এটা যদি অপেক্ষক হয় তাহলে এর সংজ্ঞার ক্ষেত্র কত, অর্থাৎ এক্স এর মান কি কি হতে পারে। হ্যাঁ, সংজ্ঞার ক্ষেত্র কত বা প্রতিবিম্বের সেট কোনগুলো হবে, আমরা বলি সংজ্ঞার ক্ষেত্র, অর্থাৎ এক্স এর কোন কোন মানের জন্য এফ অফ এক্স সংজ্ঞাত সেটা বের করতে বলবে। তখন আমরা এখানে ভাববো এরকম ভাবে যে এফ অফ এক্স এর কোন কোন মান বসালে পরে এর মানটা পাবো আর কোন কোন মান বসালে এ অসংজ্ঞাত হয়ে যাবে, এরকম ভাবে ভাবতে হয়। তো অসংজ্ঞাত হয়ে যাওয়ার জন্য আমরা এরকম ভাবে ভাবি যে নিচে কখনো জিরো হওয়া যায় না, নিচে যদি জিরো হয়ে যায় তাহলে তো সামথিং বাই জিরো একটা আনডিফাইন্ড ব্যাপার আসবে। তো তখন আমরা বলি যে অপেক্ষকটা অসংজ্ঞাত। তো সেই দিক থেকে যদি আমরা দেখি এক্স এর ভ্যালু যদি এখানে -1 বসায় তাহলে পরে নিচে জিরো হয়ে যাচ্ছে, তাহলে নিচে সামথিং বাই জিরো, তাহলে অসংজ্ঞাত। এটা বাদ দিয়ে এক্স এর অন্য যে কোনো ভ্যালু বসালে পরে কিন্তু আমরা এই এফ অফ এক্স এর ভ্যালুটা পাবো। কেউ এফ অফ 1 বের করবে, যাই হোক একটা ভ্যালু তো পাবো, এফ অফ 2 বের করবে, এফ অফ 3 বের করবে, এফ অফ 100 বের করবে, এফ অফ -3, এফ অফ -5, এফ অফ -7, সব ভ্যালুগুলো আমরা পাবো। কিন্তু কোনটা পাবো না, শুধু এক্স এর ভ্যালু -1, অর্থাৎ এফ অফ -1টা কিন্তু এখানে পাওয়া যাবে না। তাহলে আমরা বলতে পারছি যে এক্স এর ভ্যালু -1 বাদ দিয়ে যে কোনো কিছুই হতে পারে। সেজন্য আমরা বলবো এর সংজ্ঞার ক্ষেত্র তাহলে কি হবে, সংজ্ঞার ক্ষেত্র হবে সম্পূর্ণ রিয়াল নাম্বার যে সেট সেটা। হ্যাঁ, কিন্তু সেখান থেকে শুধু বাদ দিতে হবে -1টাকে। তাহলে আর সেট যেটা সেট অফ রিয়াল নাম্বারস সেখান থেকে কিন্তু -1কে বাদ দিয়ে দিলাম। তাহলে পরে এটাই হবে এর সংজ্ঞার ক্ষেত্র। ঠিক আছে, এরকম ভাবে যদি আরো অপেক্ষক নিই, সাপোজ এরকম বললো এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, এরকম টাইপের একটা অপেক্ষক দিল। তো এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স দেয়, তো আমরা তো জানি এক্স এর ভ্যালু যা খুশি আমরা তাই বসাতে পারি। হ্যাঁ, এক্স এর যত যে মানই বসাবো সবসময় সাইন থিটা বা সাইন এক্স একটা ভ্যালু আমাকে দেবেই দিবে। অর্থাৎ এক্স এর এমন কোনো মানই নেই যার জন্য এফ অফ এক্স এর ভ্যালু পাওয়া যাবে না বা অসংজ্ঞাত হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা সংজ্ঞার ক্ষেত্র বলবো। সংজ্ঞার ক্ষেত্র যদি আমরা বের করতে চাই তাহলে আমরা বলবো সংজ্ঞার ক্ষেত্র হচ্ছে টোটাল রিয়াল নাম্বার। বা এরকম টাইপের একটা অপেক্ষক নিই, এফ অফ এক্স যদি সাপোজ এরকম টাইপের বলে যে এফ অফ এক্স ইকুয়াল টু রুট ওভার এক্স প্লাস 1, এরকম টাইপের একটা বললো যে এফ অফ এক্স ইকুয়াল রুট ওভার এক্স প্লাস 1 একটা অপেক্ষক, তাহলে এর সংজ্ঞার ক্ষেত্র কত। তো এটাকে রুট থাকলে কীভাবে ভাবতে হয়, আমরা তো জানি রুটের মধ্যে নেগেটিভ টার্ম থাকতে পারে না।
হ্যাঁ, এবার কোশ্চেন আসতে পারে রুটের মধ্যে নেগেটিভ টার্ম থাকতে পারে না কেন? কারণ একটু বলেই রাখি, সাপোজ আমরা ভাবলাম যে কোনো একটা নাম্বার পি, সেটা কিন্তু রুটের মধ্যে নেগেটিভ থাকতে পারে। হ্যাঁ, এরকম টাইপের হতে পারে আমরা ধরলাম। এবার উভয় পাশে যদি স্কোয়ার করে দিই, তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু কি -2 হয়ে যাবে না? তাহলে দেখো কোনো নাম্বারের স্কোয়ার করলে কি কখনো নেগেটিভ হতে পারে? কারণ আমরা জানি পজিটিভ নাম্বারের স্কোয়ার করলে তো পজিটিভ হয়ই, নেগেটিভ নাম্বারের স্কোয়ার করলেও তো সেটা পজিটিভই হয়, তাই না? কারণ নেগেটিভ নাম্বারের স্কোয়ার মানে কি, নেগেটিভটা দুইবার আসা, তো দুইবার নেগেটিভ মানে সেটা হয়ে যায় পজিটিভ। সেই জন্য আমরা এটা রিয়েল নাম্বারের প্রপার্টি, যে কোনো নাম্বারের স্কোয়ার করলে সেটা অলওয়েজ গ্রেটার অর ইকুয়াল টু 0। কিন্তু রুটের মধ্যে নেগেটিভ আসা মানে স্কোয়ার করার পরে সেটা নেগেটিভ পাওয়া, যেটা কোনো রিয়েল নাম্বারই সেই কন্ডিশন স্যাটিসফাই করে না। তাহলে এটাকে করবে ইমাজিনারি নাম্বার। যাই হোক, সেই কনসেপ্টে আমরা যাচ্ছি না। তাহলে সেরকম কিন্তু কোনো বাস্তব নাম্বার এখানে পাওয়া যাবে না। তাহলে রুটের মধ্যে যে থাকবে তাকে অলওয়েজ গ্রেটার অর ইকুয়াল টু 0 হতে হবে। হ্যাঁ, 0 হলে অসুবিধা নেই, কিন্তু নেগেটিভ হলে অসুবিধা। তাহলে এটা সংজ্ঞা তখনই হবে কখন, যদি x + 1 গ্রেটার অর ইকুয়াল টু 0 হয়। তাহলে এখান থেকে ইমপ্লাই কি করবে, x গ্রেটার অর ইকুয়াল টু -1, অর্থাৎ x এর মান -1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত যে কোনো কিছু হতে পারে, কিন্তু -1 এর ছোট হতে পারবে না। সেই জন্য আমরা এখানে যদি সংজ্ঞার ক্ষেত্র বের করতে বলে, তাহলে এক্ষেত্রে সংজ্ঞার ক্ষেত্র কথা হবে, অর্থাৎ ডোমেইন সেটটা কেমন হবে, -1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এই বিস্তার থার্ড ব্র্যাকেট মানে -1 থেকে শুরু হবে, তারপরে চলতেই থাকবে। যেহেতু শেষ নেই, এখানে মুক্ত জায়গা, সেই জন্য এটা 5 ব্র্যাকেট দ্বারা লিখেছি। বদ্ধ হলে থার্ড ব্র্যাকেট, মুক্ত হলে 5 ব্র্যাকেট দিয়ে লিখতে হয় অন্তরাল আর কি। তাহলে এক্ষেত্রে সংজ্ঞার ক্ষেত্র কিন্তু -1 থেকে ইনফিনিটি। তাহলে সংজ্ঞার ক্ষেত্র বের করার সময় কিছু কিছু কনসেপ্ট কাজে লাগাতে হয়। যেমন যদি রুট থাকে, রুটের ভিতরে গ্রেটার ইকুয়াল টু 0 থাকবে। যদি আমাদের এরকম টাইপের থাকে, নিচের অপেক্ষকটাকে 0 হওয়া যাবে না, হ্যাঁ, সেরকম টাইপের সংজ্ঞার ক্ষেত্র হয়। যার যার জন্য 0 হয়ে যায়, সেই সেই পয়েন্টগুলোকে বাদ দিয়ে তখন বলতে হয় এগুলো হচ্ছে সংজ্ঞার ক্ষেত্র। বা যদি এরকম টাইপের বলে, অনেক সময় এরকম টাইপের একটা আসে f অফ x ইকুয়াল টু log x, বেস তো থাকবে, সাপোজ বেস ই নিচ্ছি। তাহলে log x যদি হয়, লগের সঙ্গে যে থাকে তাকে সবসময় গ্রেটার দেন 0 হতে হয়। তাহলে লগের ক্ষেত্রে কিন্তু এই কন্ডিশন, log x যদি হয় x এস গ্রেটার দেন 0। যদি এখানে x² + 5 থাকে, তাহলে x² + 5 গ্রেটার দেন 0 হবে। তাহলে সেই কন্ডিশন স্যাটিসফাই করলে যে যে x এর মান পাবো সেইগুলো কিন্তু এই অপেক্ষকের সংজ্ঞার ক্ষেত্র হবে। তো যাই হোক, এই অপেক্ষকের সংজ্ঞার ক্ষেত্র বের করা এবং এর বিস্তার বের করা বিভিন্ন টাইপের অঙ্ক থাকে, সেগুলো আমরা আরও পরের ক্লাসে আলোচনা করব। এই ক্লাসে জাস্ট একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার জন্য আমরা অল্প করে আলোচনা করলাম। এবার আমরা শিখব দুটো সেট যদি দেওয়া থাকে, সেই দুটো সেটের মধ্যে কতগুলো অপেক্ষক প্রকাশ করা সম্ভব, হ্যাঁ, বা কতগুলো অপেক্ষক তৈরি করা সম্ভব। তার আগে সম্বন্ধের ব্যাপারটা একটু মনে করে নিই। সাপোজ এ একটা সেট, এর মধ্যে আছে 1 2 3, বি আরেকটা সেট, এর মধ্যে আছে এ বি সি ডি। তাহলে এখান থেকে টোটাল সম্বন্ধ কয়টা হতো, রিলেশন, নাম্বার অফ রিলেশন কত হতো, নাম্বার অফ রিলেশন হতো 2 টু দি পাওয়ার n অফ a ইন্টু n অফ b, অর্থাৎ 2 টু দি পাওয়ার n অফ a মানে নাম্বার অফ এলিমেন্টস ইন a, অর্থাৎ এটা হয়ে যেত 3, ইন্টু 2 টু দি পাওয়ার n অফ b, এটা হয়ে যাবে 4, মানে 2 টু দি পাওয়ার 12। এটা কি সম্বন্ধের সংখ্যা। দুটো সেট যদি দেওয়া থাকে, সেই দুটো সেটের মধ্যে কতগুলো সম্বন্ধ থাকবে সেইটা। কিন্তু সম্বন্ধ তো অনেকগুলো থাকে, কিন্তু সবাই কি অপেক্ষক হয়, হয় না। তাহলে অপেক্ষক কয়টা হবে সেটা আমরা এবার দেখে নিতে চাই। দেখো ব্যাপারটাকে ছবির, এই জিনিসটাকে ছবি দিয়ে প্রকাশ করছি, 1 2 3, আর এইখানে আছে এ বি সি ডি। তাহলে অপেক্ষক, তাহলে অপেক্ষক যদি আমরা দেখি, দেখো 1 এর জন্য প্রতিবিম্ব থাকতেই হবে। তো 1 এর জন্য প্রতিবিম্ব সমস্ত রকম সম্ভাবনাকে এক জায়গায় করতে হবে। তাহলে 1 এর জন্য এ হতে পারে, 1 এর জন্য বি হতে পারে, 1 এর জন্য সি হতে পারে, 1 এর জন্য
ডি হতে পারে, তাই না? তাহলে 1 এর জন্য কিন্তু আমরা 4 রকমের উপায় পাচ্ছি। এবার 2 এর জন্য 4 রকমের উপায়, হ্যাঁ, আবার 3 এর জন্য 4 রকমের উপায়, অর্থাৎ 3ও কিন্তু এ হতে পারে, বি হতে পারে, সি হতে পারে, ডি হতে পারে। ঠিক আছে? তাহলে মোটের উপরে প্রত্যেকটা এলিমেন্টের জন্য কত উপায়ে তার প্রতিবিম্ব আসতে পারে, সেই উপায়গুলোর গুণ সংখ্যা করলে দাঁড়ায় সেটাই হচ্ছে অপেক্ষকের সংখ্যা। তাহলে এটা হয়ে যাবে 4 কিউব, বা এখানে দেখো তাহলে 4 গুণটা হচ্ছে, এটাকে যদি এ সেট ভাবি, এটাকে যদি বি সেট ভাবি, তাহলে কয়টা এলিমেন্ট আছে? 4 হচ্ছে এন অফ বি, তাই না? আর 3 কি? 3 হচ্ছে এন অফ এ, তাহলে এন অফ বি টু দি পাওয়ার এন অফ এ। এই সংখ্যা দিয়ে কিন্তু আমরা কোনো একটা সেট থেকে অন্য সেটে, অর্থাৎ এখানে যদি এফ একটা অপেক্ষক হয়, এ সেট থেকে যদি বি সেটে যায়, তাহলে এফ কতগুলো হতে পারে? এফ এর সংখ্যা এন অফ বি টু দি পাওয়ার এন অফ এ, বা এইটার ক্ষেত্রে, এই সম্বন্ধের ক্ষেত্রে আমরা বলতে পারি 4 টু দি পাওয়ার 3, এটার পাওয়ার এইটা। এরকমভাবে দুটো সেট যদি দেওয়া থাকে, তাদের মধ্যে কতগুলো অপেক্ষক নির্ণয় করা সম্ভব বা কতগুলো অপেক্ষক ডিফাইন করা সম্ভব, সেটা কিন্তু আমরা এইটা দিয়ে বের করতে পারবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। এই অপেক্ষক চ্যাপ্টারের উপরেই আমরা আরও একটা ক্লাস করব। এই ক্লাসটা ভালোভাবে বুঝলে পরবর্তী যে ক্লাসটা, সেটা আশা করি তোমাদের আরও ভালো লাগবে, এবং সেখানে অপেক্ষকের উপরে যে বিভিন্ন টাইপের প্রবলেম, অর্থাৎ বিস্তার বের করা, সংজ্ঞার ক্ষেত্র বের করা, এগুলো কিভাবে বের করতে হয় সেগুলো আমরা শিখব। এবং বিভিন্ন টাইপের অপেক্ষকের সঙ্গে কিছু স্পেশাল অপেক্ষক আছে, সেই অপেক্ষকগুলোর সঙ্গে আমরা চেনা পরিচিত হব। তো আশা করি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। আজকের ক্লাস এই পর্যন্তই। নমস্কার।